তারেক রহমান ঢাকা ১৭ আসনে কোন যোগ্যতায় কেন হারবেন এই উত্তরে বলা হচ্ছে যে তার অযোগ্যতা এবং জামায়াত প্রার্থীর যোগ্যতার কারণে তিনি হারবেন এবং বেশ অত্যাচারের একটি সময়ের কথা বলা হচ্ছে যেই সময়টাকে আপনারা অভিজ্ঞতার কথা বলেন সেই সময়টাকে অত্যাচারের সময় বলেছে, দুর্নীতির সময় বলে তারা বলছেন এবং কিছুক্ষণ আগেও পরিবর্তনের যে অভিযোগ সেই অভিযোগেরও তিনি উত্তর দিলেন। আপনার এই বিষয়ে কি জবাব? It's been a while I couldn't sit before the camera for a talk show. আর মানে এই নির্বাচনী কাজের কারণে আসলে সুযোগ হয়নি। তো অনেকদিন পরে আজকে আমি আসলে স্ক্রিনের সামনে বসেছি। তো আমার জামায়াতে ইসলামী ভাইয়ের কথা শুনে আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল হঠাৎ করে যে সঙ্গদোষে লোহা ভাসে। তো আমি যেহেতু ল্যাপটপে কথা বলছি স্ক্রিনে আমি ওনাকে দেখতে পাইনি তখন। তো আমার ওটার কথা শুনে মনে হচ্ছিল যে আমি বোধহয় আমাদের আরো এনসিপির যে নেতাকর্মী আছে ওনাদের কারোর সাথে বসে আছে বিভিন্ন পরামর্শ করতে। প্রথম কথা হচ্ছে যোগ্যতা অযোগ্যতা এই বিষয়গুলো আমরা যখন ক্রিটিসিজম করতে গেলে কিন্তু অনেক বেশি পড়াশোনা জেনে আসা উচিত হয়। সো আমার মনে হয় যে আমার ভাইয়ের আরো উচিত ছিল আমাদের চেয়ারম্যান সম্পর্কে দুটো সমালোচনা করতে গেলে তাকে আরো ডেপথ নলেজ নিয়ে এসে বসলে আমার মনে হয় ভালো হতো। কারণ ক্রিটিসিজম ইটস অ্যান আর্ট। আপনি ক্রিটিক্স করবেন। ব্যক্তিগত আক্রমণটা মানুষ তখনই করে যখন তার কাছে লাস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে আর কোনো কিছু থাকে না, এবং এটা কিন্তু মানুষের হীনমন্যতার পরিচয় দেয়। সো আমি দোয়া করি আমার ভাই অনেক যোগ্য হোক। উনি ঢাকা ১৭ আসন আমাদের চেয়ারম্যানকে উনি কন্টেস্ট করছেন, আমি তার জন্য শুভকামনা রাখি। তবে একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা আজকে জামায়াত ইসলামের রাজনীতি করছেন, জামায়াত ইসলামী হ্যাজ আ হিস্ট্রি। তাদের একটি ইতিহাস আছে। ১৯৭১ সাল যখন নিবন্ধে উচ্চারণ করেন তখন আমরা ৭১-এ ফিরে যাই, যেটা আমরা বইয়ে পড়েছি, দেখেছি, বাবা দাদাদের কাছে শুনেছি। এগুলো আমাদের কোনো সুখকর কোনো অনুভূতি দেয় না। দ্বিতীয়ত উনি ২০০১ থেকে ২০০৬ সালের কথা বারবার মনে করিয়ে দিয়েছেন। উনি হয়তো ভুলে গেছেন ২০০১ থেকে ২০০৬ সালে তারা কিন্তু পরগাছার মতো ছিলেন আমাদের সাথে। ইটস অ্যান পলিটিক্যাল অ্যালায়েন্স সবসময় থাকে। রাজনৈতিক যে আমরা অ্যালায়েন্স গুলো করি এটা ইটস এ কমিটমেন্টের মাধ্যমে করি। আমরা কখনো আদর্শিক জায়গা থেকে তাদের সাথে ছিলাম না, রাজনৈতিক জায়গা থেকে ছিলাম। আমরা কিন্তু এটাকে ওন করেছি। আমরা কিন্তু ডিসওন করিনি কখনো। কিন্তু ওনারা খুব সুন্দর করে ওই যে দুধের সরটুকু তুলে নেন, তারপরে দুধটুকুকে ফেলে দেন যেই স্ট্র্যাটেজিতে ওনারা বিলিভ করেন। ওনাদের কাছ থেকে আসলে আমরা বললাম যে এনসিপি বা যে দলগুলো আসলে এখন আমাদের আশেপাশে আছে, তারা যে ধরনের কথাবার্তাগুলো বলছে খুব ইম্যাচিওর রেটরিক্স গুলো তারা যেটা ইউজ করে, ইম্যাচিওর পারসেপশন নিয়ে যখন তারা কথা বলেন, আমার মনে হচ্ছিল যে উনি ওই ধরনের কোন একটা জায়গায় দাঁড়িয়ে আলোচনাগুলো করছেন। তো এটা আমি আসলে আরেকটু ম্যাচিওর কমেন্ট তার কাছ থেকে আশা করেছিলাম। আর ঢাকা ১৭ আসনে কি হবে, কে জয়ী হবে, কে জয়ী হবে না, এটা তো ঢাকা ১৭ আসনের যারা ভোটার্স আছেন তারাই ডিসাইড করবেন। দে আর দ্য ডিসাইডিং ফ্যাক্টরস। আমরা তো এখানে বসে কিছু বলতে পারি না। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেটা বলে যে আমাদের জিতে আসা বা জিতে না আসাটা ডিপেন্ড করছে টোটালটাই আমরা কতটা মানুষের আস্থা অর্জন করতে পারছি, কতটা জনগণের যে চাহিদা আছে সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের ম্যানিফেস্টোগুলো তাদের কাছে পৌঁছাতে পারছি। বিগত ১৭ বছরে এই যে নির্যাতন নিপীড়নের কথা আমার জামায়াত ইসলামের ভাইটি ভুলে গেছেন, গুমের কথা ভুলে গেছেন, ক্রসফায়ারের কথা ভুলে গেছেন। আমি জানি না উনি কি করে ভুলে গেলেন যে গুমের শিকার আমাদের ম্যাক্সিমাম মানুষ হয়েছে, ক্রসফায়ার শিকার হয়েছে। সেখানে কিন্তু তাদের নেতাকর্মীও আছেন। তো উনারা কিভাবে সবকিছু ভুলে গেলেন এবং উনারা ইট দিয়ে পিটিয়ে মেরে ফেলার যে ঘটনাটার কথা বলেছেন, সেটা যে কতখানি সত্যতা কতটুকু ছিল, সেখানে বিএনপির মানুষের ইনভলভমেন্ট কতটুকু ছিল, বিষয়গুলো তখনই কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। জি, তো আপনাকে এই এবার কথা আমার একটা প্রশ্ন আছে যে একটু সংক্ষেপে যদি উত্তরটা দেন। ভোট গণনায় দেরি হবে বললে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও আগেই জানিয়েছিল ভোট গণনায় এবার সময় লাগবে, কারণ এবার গণভোটের হিসেবও জড়িত। এই যে এক ধরনের নির্দেশনা দেওয়া, তাৎক্ষণিকভাবে প্রতিহত করা, এর মধ্যে কোনো ধরনের মিসকমিউনিকেশন হতে পারে, এর মধ্যে মিস ইনফরমেশন ছড়াতে পারে এবং এক ধরনের সহিংসতা সংঘাতের মতো ঘটনাগুলোও যদি ঘটে, এর দায় কি বিএনপি এড়াতে পারবে? না, এটা প্রতিহত বলতে তো উনি এটাকে এটা এমন কিছু বোঝার নেই যে ওখানে একটা ম্যাস ক্রিয়েট করা। কথাটা হচ্ছে যে ইলেকশনে আমরা বিগত সময়ে দেখেছি। দিনের ভোট রাতে করার ইতিহাস দেখেছি।
অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা দেখেছি, মেকানিজমের কথা দেখেছি। এখানে প্রতিহত বলতে উনি বুঝিয়েছেন যদি কোথাও কোনো অন্যায় দেখা হয় আমরা যেন সেটাকে অবশ্যই অন্যায়টাকে তুলে ধরি। উনি এটার বাইরে কোনো কিছু মিন করে নাই। আমরা সর্বাত্মকভাবে ইলেকশন এটা একটা অনেক বড় যজ্ঞ। আমরা এই পুরো ইলেকশনে অনেক স্টেক আছে, গভর্নমেন্ট আছে, ইলেকশন কমিশন আছে, প্রশাসন আছে। আমরা বারংবার কিন্তু ইলেকশন কমিশন থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেটকে 100% কোঅপারেশন দেওয়ার কথা বলেছি, মিন করেছি এবং বলেই যাচ্ছি, কাজও করছি। কারণ আমরা চাই যে ইলেকশনের পরিবেশটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ব্যাহত না হয়। কিন্তু ইদানিং দেখা যায় যে কিছু কিছু দল, কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছেন। সেই জায়গাগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করছি। আমরা প্রতিহত বলতে এখানে আমিও সেটাই বলবো, যদি ইলেকশনের দিনে ধরনের কোনো ঘটনা ঘটার চেষ্টা করা হয় আমরা যেন অবশ্যই জিনিসটার জন্য সোচ্চার থাকি, আমরা যেন অনিয়মগুলোকে তুলে ধরি। এটা সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো তারা যেন সেই জায়গাটাতেও সোচ্চার থাকে। আমরা সেই জায়গাটা থেকে আমাদের চেয়ারম্যান বলেছেন যে কোনো ধরনের কোনো অনিয়মকে যেন আমরা সেই জায়গায় হতে না দেই। আমি কি আপনাদের মাধ্যমে শুনলাম যে আগামীকালকে থেকে আমাদের প্রশাসন আরো অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবে। আমি নিজেও আমার এলাকাতে দেখছি সেনাবাহিনী, বিজিবি টহল দেখছি প্রতিনিয়ত। তাদের চেকপোস্টগুলো চেকিং চলছে। ইটস ভেরি ট্রু। এটা আমরা অ্যাপ্রিশিয়েটও করছি। সো কোনোভাবেই কোনো অস্থির সিচুয়েশন তৈরি হবে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমাদের চেয়ারম্যান দেবেন না। আমরা দিতে পারি না।